শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে যাচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ওসমান হাদি হত্যার ঘটনায় মূল ঘাতক ফয়সাল নয়, এবার সন্দেহের তালিকায় বেরিয়ে এসেছে বিএনপির নেতা মির্জা আব্বাস এবং উপদেষ্টা পরিষদের অনেকের নাম। হাদি হত্যায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এমন সব রাগবওয়াল এবং হাই প্রোফাইল ব্যক্তিদের নাম উঠে এসেছে যা শুনলে আপনারা কল্পনাও করতে পারবেন না। শুধু তাই নয়, এই হত্যাকাণ্ডের মোড় গোড়াতে স্বয়ং প্রশাসন থেকে রটানো হয়েছিল এমন সব গুজব যার আসলে কোনো অস্তিত্বই নেই। গতকাল প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ভারতের মেঘালয়ে নাকি হাদির খুনিদের গ্রেফতার করা হয়েছে, অথচ ভারতের মেঘালয় পুলিশ এ দাবি সরাসরি অস্বীকার করেছে। তাহলে প্রশ্ন জাগে, প্রশাসন কেন এই মিথ্যা নাটক সাজালো? তবে কি খুনিরা দেশে আছে নাকি কাউকে বাঁচানোর চেষ্টা চলছে? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব ওসমান হাদি হত্যার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ঘটে যাওয়া যেসব অজানা অধ্যায়গুলো যা আপনাকে শিউরে তুলবে। ভিডিওটি শুরু করার আগে যারা মনে করেন সঠিক তদন্তের মাধ্যমে হাদি হত্যার সঠিক বিচার হওয়া উচিত, খুনিদের দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত, তারা কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই। ঘটনা শুরু হয় যেদিন ওসমান হাদিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো। পুরো দেশ তখন শোকে স্তব্ধ। ঠিক সেই দিনই সাংবাদিক জুলকারনাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা প্রকাশ করেন। তিনি বলেন হাদির খুনিরা নাকি হত্যাকাণ্ডের পরপরই ভারতে পালিয়ে গেছেন। তার এই লেখাটি মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু সাধারণ মানুষ, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারছিলেন না। সবার মনে তখন একটি প্রশ্ন, এই অল্প সময়ের মধ্যে একজন সাধারণ মানুষের পক্ষে কিভাবে ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়া, ঢাকা থেকে ময়মনসিংহ সীমান্ত এবং সেখান থেকে সীমান্ত পার হওয়া, এটা তো কোনো ছেলে খেলা নয়। হত্যাকাণ্ডের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া কোনোভাবেই বাস্তবসম্মত বিষয় নয়। ফলে জুলকারনাইন সায়ারের এই দাবিকে অনেকেই সন্দেহের চোখে দেখতে শুরু করেছেন। সাধারণ জনগণ বুঝতে পেরেছেন এখানে হয়তো একটি বড় জাপটা আছে যা মানুষকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করেছে। এরপর আমরা দেখলাম পুলিশের তৎপরতা। পুলিশ একের পর এক হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহভাজনদের গ্রেফতার করতে শুরু করে, কিন্তু মূল আসামি অর্থাৎ যে গুলি চালিয়েছিল সে ফয়সাল করিম মাসুদ তখনও ধরাছোঁয়ার বাইরে। তাকে না পেয়ে পুলিশ তার বাবা মা, স্ত্রী এবং শালকসহ পরিবারের সকল সদস্যদের গ্রেফতার করতে থাকে। প্রশাসনের এই তৎপরতা দেখে মনে হচ্ছিল তারা মূল আসামিকে ধরার জন্য মরিয়া হয়ে আছে, কিন্তু হঠাৎ করেই জনমনে গুঞ্জন উঠল শুটার ফয়সাল করিম আসলে ভারতে পালিয়ে যায়নি, সে বাংলাদেশে আত্মগোপন করেছে। আর তাকে নিরাপদে রাখার জন্যই হয়তো ভারতে পালায়নের এই নাটকটি সাজানো হয়েছে। ঘটনার মোড় নেই তখন যখন আরেকটি বিষয় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। শোনা যায় শুটার ফয়সাল এই একটি হত্যাকাণ্ডের জন্য 127 কোটি টাকা পেয়েছে। টাকার অঙ্কটা শুনলে যে কারোরও চোখ কপালে উঠতে বাধ্য হবে। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল অঙ্কের টাকা কে দিল কিংবা কেন দিল? তখনই অভিযোগের তীর সরাসরি গিয়ে পড়ে বিএনপির নেতা মির্জা আব্বাসের দিকে। এর পিছনে একটি শক্তিশালী কারণও রয়েছে। আপনারা জানেন, মির্জা আব্বাস এবং নিহত ওসমান হাদি একই নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মনে একটি কথায় ঘুরপাক খাচ্ছিল, ওসমান হাদি যদি বেঁচে না থাকেন বা তাকে যদি সরিয়ে দেওয়া হয় তবে এই আসনে সবচেয়ে বড় লাভ কার হবে? উত্তরটা খুবই সহজ, মির্জা আব্বাসের। তদন্তের গভীরে গিয়ে যে তথ্য বেরিয়ে এলো তা ছিল আরও ভয়ঙ্কর। জানা গেল এই 127 কোটি টাকার সম্পূর্ণ লেনদেন নাকি হয়েছে মির্জা আব্বাসের মালিকাধীন ঢাকা ব্যাংকের মাধ্যমে। এ তথ্য সামনে আসার পর জনমনের সন্দেহ এবং অবিশ্বাসের রূপ নিয়েছে। সবাই ভাবতে শুরু করলো, তাহলে কি এই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা বা পরিকল্পনাকারী হিসেবে মির্জা আব্বাসই আছেন? নিজের পথের কাটা সরাতে কি এত বড় অঙ্কের টাকার খেলা হলো? পরিস্থিতি যখন টানটান উত্তেজনার, ঠিক তখনই দেশের রাজনীতিতে ঘটে গেল আরেকটি বড় ঘটনা। হাদি হত্যার বিচার এবং তদন্ত যখন তুঙ্গে, ঠিক সেই সময়ই বিএনপির নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে এলেন। তার দেশে ফেরার পর সাধারণ মানুষ আশা করছিলেন এবার হয়তো ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কিন্তু অদ্ভুত কারণে হাদি হত্যার সমস্ত তদন্ত যেন থমকে গেল। তদন্তের গতি ঘুরে গেল অন্যদিকে। সবচেয়ে অবাক করা বিষয় হলো দেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলোর ভূমিকা। যে সংবাদ মাধ্যমগুলো আগে হাদি হত্যা নিয়ে সরব ছিল, তারা হঠাৎ করেই মুখে যেন কুলু পাটল। হাদি হত্যার খবর বা তদন্তের অগ্রগতি নিয়ে
আর কোনো তুলকালাম দেখা গেল না, কোনো জোরালো প্রতিবেদন নেই, কোনো আলোচনা নেই। যেন উপর মহলের কোনো অদৃশ্য ইশারায় সবাই চুপ হয়ে গেছেন। তখন দেশের সাধারণ মানুষ এবং সচেতন নাগরিকরা ভাবতে শুরু করলেন, তাহলে কি হাদি হত্যার সঠিক বিচার পাওয়া যাবে না, নাকি রাজনৈতিক সমঝোতার আড়ালে এই রক্তের দাগ মুছে ফেলা হবে? অনেকের মনে ধারণা জন্মালো, এই হত্যাকাণ্ডের সাথে পরোক্ষভাবে প্রশাসনও যুক্ত। প্রশাসন যদি যুক্ত না থাকে, তবে তারা কেন সঠিক পদক্ষেপ নিতে পারছে না? কেন তদন্তের গতি কমিয়ে দেওয়া হলো? এই গড়িমসি দেখে মানুষের মনে খুব বাড়তে শুরু করলো। দেশে যখন বিচারহীনতার এমন সংস্কৃতি চলছে, তখন বিদেশের মাটিতে থাকা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা আর চুপ করে থাকলেন না। উসমান হাদির হত্যার বিচার না হওয়া এবং প্রশাসনের টালবাহানা দেখে তারা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হলেন। প্রবাসীরা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, যদি হাদি হত্যার সুষ্ঠু বিচার না হয়, তবে তারা দেশে টাকা পাঠানো বন্ধ করে দেবে, যাকে আমরা অর্থনৈতিক ভাষায় রেমিটেন্স শাটডাউন বা প্রবাসী আয় বন্ধের ঘোষণা বলছি। আমি সোমবার রাত 12টার মধ্যে যদি হাদির খুনি গ্রেফতার না হয়, আমি সহ সারা পৃথিবীর সকল প্রবাসী রেমিটেন্স শাটডাউন করবে। দরকার প্রয়োজনে হুমকিতে পাঠাবো। আগামী 72 ঘন্টা সময়, আগামী 72 ঘন্টা। হাদি ভাইয়ের বিচার না হলে রেমিটেন্স শাটডাউন। প্রবাসীদের এই ঘোষণা সরকারের জন্য ছিল একটি বিশাল ধাক্কা, কারণ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের পাঠানোর টাকার গুরুত্ব অপরিসীম। তাদের এই কঠোর ঘোষণার পরপরই প্রশাসন একটু নড়েচড়ে বসল। বোঝা গেল সাধারণ মানুষের ক্ষোভের চেয়ে অর্থনীতির উপর আঘাত আসায় তারা বিচলিত হয়ে পড়েছে। আর এই চাপ সামলাতেই হয়তো শুরু হয় আরেকটি নতুন নাটক। প্রবাসীদের টাকা পাঠানো বন্ধের ঘোষণার ঠিক পরপরই, অর্থাৎ গতকাল বিকালে প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ করেই একটি সুসংবাদ দেওয়া হয়। জানানো হলো, ভারতের আসাম রাজ্যে নাকি সাদিক বা উসমান হাদির হত্যার সাথে জড়িত পালিয়ে থাকা 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এই খবরে কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনমানুষের মনে, কিন্তু নাটকের তখনও অনেক কিছুই বাকি ছিল। রাতের দিকে আবারও জানানো হলো, শুধু 2 জন নয়, আরও 3 জন সহ ভারতে মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশি গণমাধ্যম এই খবরটি ফালাও করে প্রকাশ করল। বড় বড় সংবাদের শিরোনামে লেখা হলো, হাদির খুনিরা ভারতে গ্রেফতার হয়েছে। প্রশাসন হয়তো ভাবছিলেন এই খবরেই মানুষ শান্ত হবে, প্রবাসীরা তাদের কঠোর কর্মসূচি থেকে সরে আসবে। কিন্তু হঠাৎ করেই আশ্চর্যজনকভাবে ভারতের মেঘালয় পুলিশ এবং মেঘালয় প্রশাসন থেকে জানানো হলো, এমন কোনো ঘটনাই ঘটেনি। মেঘালয়ের পুলিশ পরিষ্কার ভাষায় জানিয়ে দিল, এখনো পর্যন্ত কাকে গ্রেফতারের কোনো ঘটনা তাদের রাজ্যে ঘটেনি। ভারতের স্থানীয় গণমাধ্যমগুলোতেও মেঘালয় পুলিশের এই অস্বীকারের খবরটি প্রকাশিত হয়েছে। ভারতের গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদটি দেখার পর পুরো বাংলাদেশ জুড়ে এখন তীব্র আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। প্রশাসন আসলে এখানে কি বোঝাতে চাইছে? ভারতে গ্রেফতার হয়েছে বলে মিথ্যা সংবাদ প্রচার করে তারা কি বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে চাচ্ছে? বিষয়টি এখন আর শুধু একটি হত্যাকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর সাথে জড়িয়ে আছে মিথ্যাচার, রাজনৈতিক চক্রান্ত এবং প্রশাসনিক ব্যর্থতার একটি কালো অধ্যায়। যদি খুনিরা ভারতে গ্রেফতার না হয়ে থাকেন, তবে তারা কোথায়? আর প্রশাসনই কেন এত বড় মিথ্যা কথা বলল? উসমান হাদির রক্ত কি তবে বৃথা যাবে? 127 কোটি টাকার উৎস কি? মির্জা আব্বাসের সংশ্লিষ্টতা এবং প্রশাসনের এই লুকোচুরি, সব মিলিয়ে এই ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক, আপনারা কি মনে করছেন? এই নাটকের শেষ কোথায়? আমাদের কি বোকা বানানো হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত আপনি চাইলেই আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমি বিচার চাইবো না, আমি যাদের কাছে বিচার চাইবো তারা ফ্যাসিস্টের দোষর। হাদি ভাই কবরে আছে, যারা হাদি ভাইয়ের হত্যার সাথে পরোক্ষভাবে জড়িত তারা বড় বড় চেয়ারে বসে আছে।